ভারত কথার আগের দুটো পর্বে আপনাদের দেখিয়েছি জওহরলাল নেহেরুর কন্যা থেকে ইন্দিরা গান্ধীর ম্যাডাম প্রাইম মিনিস্টার হয়ে ওঠা সেই রোমাঞ্চকর যাত্রা। কংগ্রেসের শক্তিশালী সিন্ডিকেটের দাপট চূর্ণ করে ওই গুঙ্গি গুড়িয়া থেকে তিনি হয়ে উঠলেন সর্বাধিনায়িকা। ইন্দিরা ইজ ইন্ডিয়া। তবে প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধী যে কতটা ইস্পাত কঠিন, কতটা শক্তিশালী, সেটা বোঝা গেছিল আর একটু পর 1971 সালে, যখন ভারতের দিকে হাত বাড়ানোয় পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে দিয়েছিলেন তিনি। জন্ম হয়েছিল একটা স্বাধীন দেশে, বাংলাদেশ। আর এর পেছনে রয়েছে একটা দীর্ঘ কাহিনী। তার শুরুটা আমরা করব ইন্দিরা গান্ধীর একটা জনসভা থেকে। जो देश दूसरों के आंतरिक मामलों में हस्तक्षेप करते रहते हैं, वही आज शांति कायम रखने के लिए उठाए गए हमारे कदमों पर हाय तौबा करने लगे हैं। भारत शांति का पक्षधर है, लेकिन अगर हम पर जबरदस्ती युद्ध थोपा गया तो हम लड़ने के लिए तैयार हैं। आज ही दिल्ली लौटना होगा, आप भी मेरे साथ चलें। खबर मिली है कि पाकिस्तान ने हम पर हमला कर दिया। সেদিন ইন্দিরা গান্ধীর কথা শুনে চমকে উঠেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তখনই ইন্দিরা বললেন, पता नहीं दिल्ली सही सलामत पहुंच पाएंगे या नहीं। 1971 সালের 23 ডিসেম্বর সভা করেই দিল্লি ফিরে যান ইন্দিরা গান্ধী। সভার মাঝেই ইন্দিরার কাছে খবর পৌঁছয় পাকিস্তান ভারতের ওপর হামলা চালিয়েছে। পরিস্থিতি তখন এতটাই বিপজ্জনক যে ইন্দিরা গান্ধীর বিমান চালককে সেদিন কলকাতা থেকে দিল্লি যাওয়ার রুট বদলাতে হয়। এই হামলা ছিল 10 বছরের মধ্যে ভারতের ওপর পাকিস্তানের তৃতীয় হামলা। আর এই ঘটনার প্রেক্ষাপট একটু একটু করে তৈরি হচ্ছিল বেশ কিছুদিন আগে থেকেই। যার শুরুটা হয়েছিল 1971 সালের মার্চ মাসে ঢাকায়। তখন ঢাকা ছিল পূর্ব পাকিস্তানের রাজধানী। সেখানকার পরিস্থিতি তখন অত্যন্ত খারাপ। ये काफी संदिग्ध एरिया है। यहाँ किसी को भी देख के गोली मारने का ही लगा है। देखते ही गोली मार देना है। साहब, लगता है कोई वहां भाग रहा है। पकड़ उसको। ए रोक, वरना गोली मार देंगे हम। रोक। लेके आ इधर। साहब के पास चल, चल। सही मुझे छोड़ दे साहब, साहब के पास चल। मुझे छोड़ दे सही। चल राइट। डोंट वरी। Hey, get up. Wait, why are you hitting him? What has he done? He's only a villager. He doesn't seem to be carrying a weapon. अच्छा, अभी तो हम इसको गोली मार दिए होते, लेकिन तुम नए नए आए हो, इसलिए फिलहाल तलाशी ले लेते हैं। तलाशी ले इसकी। कुछ मिला? नहीं सही साहब। क्यों? कौन है तू? दादी है तू? नहीं साहब। तो पक्का फौजी होगा तू। फौजी नहीं हूँ साहब, मेरा नाम अब्दुल बारी है। वो भाग क्यों रहा था? टाइम हो रहा था इसलिए ताड़ी घर जा रहा था। भाग क्यों रहा था? खुदा खतल साहब, खुदा खतल साहब। ये चचा जान आप ही बता रहे। तुम इसको जानते हो? जी साहब, ये अब्दुल बारी है साहब। ये हिंदू है और फौजी है। नहीं साहब, ये दर्जी है। शायद मैं दर्जी हूँ साहब, मैं अब्दुल मुझे बारी झूठ नहीं सुनना, सच बोलो। खुदा कसम साहब, ये दर्जी है, ढाका में इसकी दुकान है साहब। शायद मैं दर्जी हूँ साहब, मैं। Please let him go. What proof do you have against him? छोड़ दे इसको, रहने दे। चल भाग, चल। और तुम जाओ। चल।
এই যে ঘটনাটা আপনারা দেখলেন সেটা সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের নিজের চোখে দেখা একটা ঘটনা। 1971 সাল, মানচিত্রে তখন ভারতের দুদিকেই পাকিস্তান, একদিকে পশ্চিম পাকিস্তান, অন্যদিকে পূর্ব পাকিস্তান। 1971 সালে সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস ছিলেন পশ্চিম পাকিস্তানে। পাকিস্তানের সেনা তাকে পূর্ব পাকিস্তানে নিয়ে যায় এইটা দেখাতে যে তারা সেখানে কত ভালো কাজ করছে। কিন্তু অ্যান্থনি নিজের চোখে সেখানকার পরিস্থিতি দেখে একেবারে চমকে ওঠেন। নিজের চোখে দেখা সেই সব ঘটনার ওপর ভিত্তি করে চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে একটা রিপোর্ট তৈরি করেন তিনি। তারপর সেটা পাঠিয়ে দেন ব্রিটেনের দ্য সানডে টাইমসের অফিসে। আর দ্য সানডে টাইমসে যখন সেই রিপোর্ট প্রকাশিত হয় তা দেখে শিউরে ওঠে গোটা বিশ্ব। এই হলো অ্যান্থনি মাসকারেনহাসের সেই রিপোর্ট। (1971 সালের 13ই জুন ব্রিটেনের দ্য সানডে টাইমসে তা প্রকাশিত হয়। এখানে আব্দুল বারী সহ এমন বহু মানুষের কথা ছিল যাদের ওপর নির্মম অকথ্য অত্যাচার চালাচ্ছিল পাকিস্তানি সেনা। মূলত এই রিপোর্টের মধ্যে দিয়েই গোটা বিশ্ব জানতে পারল পূর্ব পাকিস্তানে আসলে কি চলছে। পূর্ব পাকিস্তানের বাসিন্দারা ছিলেন বাংলাভাষী আর পশ্চিম পাকিস্তানের উর্দুভাষী। নামে একই দেশ, কিন্তু দুই অংশের মধ্যে শুধু সংস্কৃতি বা ভাষাগত ফারাকই ছিল না, ছিল ভৌগোলিক পার্থক্য। প্রায় 2000 কিলোমিটারের দূরত্ব। শিক্ষা থেকে সরকারি চাকরি সমস্ত ক্ষেত্রেই প্রাধান্য পেত ওই পশ্চিম পাকিস্তান। আর তাদের এই আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিদ্রোহ ঘোষণা করেন পূর্ব পাকিস্তানের বাসিন্দারা, যা দমন করতে ময়দানে নামে পাকিস্তানি সেনা। শুরু হয় অপারেশন সার্চলাইট, বলা ভালো সামরিক অভিযানের নামে একেবারে গণহত্যা। অপারেশন সার্চলাইট, যে নৃশংস হত্যালীলার ভয়ঙ্কর ছবি আজও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয়। পূর্ব পাকিস্তানে কত মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল জানেন? বাংলাদেশ সরকারের হিসেব অনুযায়ী সংখ্যাটা প্রায় 30 লক্ষ। পাকিস্তানি সেনার অমানুষিক অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে দলে দলে বাঙালি তখন পূর্ব পাকিস্তান ছাড়তে শুরু করেছেন। তাদের গন্তব্য ছিল কাঁটাতালের এপারে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, বিহার। কাতারে কাতারে মানুষ তখন পালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছেন। প্রথমে শয়ে শয়ে, তারপর হাজার হাজার, শেষে লক্ষ লক্ষ। আর এর জেরেই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সামনে তৈরি হয় জোড়া চ্যালেঞ্জ। এক, দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে সাম্প্রদায়িক হিংসা ঠেকিয়ে রাখা, আর দুই, বিপুল সংখ্যক শরণার্থীর থাকা খাওয়ার ব্যবস্থা করা। We don't have the place, we don't have the money, we don't have the material. We welcome help from outside, but as I said, that if giving help means that people are going to think only of the refugees and forget the main problem, then it will not help the refugees and it will not help India. 1971 সালের 25শে এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই বৈঠকে শুধু মন্ত্রিসভার সদস্যরাই উপস্থিত ছিলেন না, ছিলেন ভারতের তৎকালীন সেনাপ্রধান জেনারেল স্যাম মানিকশ। থমথমে বৈঠকের শুরুতেই ইন্দিরা গান্ধী কয়েকটা টেলিগ্রাম পড়ে শোনান। সেগুলো লিখেছিলেন পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা, অর্থাৎ যে 3 রাজ্যের ওপর শরণার্থীর চাপ ছিল সব থেকে বেশি। টেলিগ্রামের ছত্রে ছত্রে ছিল রাজ্যগুলোর সংকটজনক পরিস্থিতির কথা। মিটিংয়ে তখন পিন ড্রপ সাইলেন্স। হঠাৎ ইন্দিরা গান্ধী স্যাম মানিকশর দিকে তাকিয়ে বলেন, স্যাম, আই ওয়ান্ট ইউ টু ডু সামথিং। আমি চাই পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ করুক সেনা। आप मुझसे क्या चाहती है? मैं चाहती हूँ हमारी आर्मी ईस्ट पाकिस्तान में दाखिल हो। आप इसका मतलब जानती हैं? It's war, जंग। जंग हो तो हो, मुझे इसकी परवाह नहीं है। I don't mind if it is war। मैडम,
आपने कभी बाइबल पढ़ी है? जनरल, एक बात बताओ जी, व्हाट हैज बाइबल गॉट टू डू विद इट? बाइबल का इससे क्या लेना देना? हाँ जी, बाइबल की पहली बुक, फर्स्ट चैप्टर, पहली लाइन, ईश्वर ने कहा रोशनी हो, रोशनी हो गई। अब आप इस बात को घुमा कर देखिए और कहिए लेट देयर बी वॉर, लड़ाई होने दीजिए और लड़ाई हो जाएगी। आप क्या सोचते हैं कि आप लड़ाई के लिए तैयार हैं? आज 25 अप्रैल है, हिमालय के सारे रास्ते खुल गए। अगर चीनियों ने हमें अल्टीमेटम दे दिया तो हमें पाकिस्तान और चीन दोनों से लड़ाई करनी पड़ेगी। आपको लगता है कि चाइना अल्टीमेटम देगा हमें? आप फॉरेन मिनिस्टर हैं, आप मुझे बताइए। मैडम प्राइम मिनिस्टर, पिछले साल वेस्ट बंगाल में इलेक्शन था और आपने मुझे छोटे छोटे गांव शहरों में फौज लगाने के लिए कहा था। इससे मेरे 20,000 सैनिक वेस्ट बंगाल में लगे हैं। अब इन्हें इन जगहों से निकालकर अपने बटालियन के हेडक्वार्टर्स में भेजने में 1 महीना लग जाएगा। एक और डिवीजन असम, एक और आंध्र प्रदेश और मेरा आमद डिवीजन झांसी में। लड़ाई के लिए इन सबको एक पोजीशन में लाने के लिए मुझे 1 महीना चाहिए और यह तब होगा जब इस देश के जितने भी सड़कें, ट्रक्स, ट्रेन्स है, उन सबको सिर्फ इस काम में लगा दें। वन लास्ट थिंग, आर्मर्ड डिवीजन में सिर्फ 13 टैंक काम कर रहे हैं। सैम, सिर्फ 13 टैंक ही क्यों? क्योंकि आप फाइनेंस मिनिस्टर हैं। पिछले 1-1.5 साल से मरम्मत के लिए मैं पैसे मांग रहा हूं और आप कह रहे हैं कि पैसे नहीं, इसीलिए। मैडम, अप्रैल का महीना है और जब तक हम लड़ाई के लिए तैयार होंगे तब तक ईस्ट पाकिस्तान में मॉनसून आ चुका होगा और वहां व्हेन इट रेन्स, इट डज नॉट रेन, इट पोर्स। नदियां समुद्र बन जाती है, चारों तरफ पानी ही पानी, और ऐसे में हम सड़कों तक ही सीमित रह जाएंगे। हमारी एयरफोर्स भी हमारी मदद नहीं कर पाएगी। और अगर अब भी आप चाहती है कि हमारी फौज ईस्ट पाकिस्तान में दाखिल हो तो मैं आपको गारंटी दे सकता हूं 100% हार की। The monsoon will be breaking in a few days' time, and when it rains in that part of the world, it pours. Rivers become like oceans. If you stand on one bank, you can't see the other. The Air Force will not be able to support me. And if I were to go in, I guarantee you 100% defeat. ম্যাডাম, আই গ্যারান্টি ইউ ডিফিট। জেনারেল স্যাম মানিকশর ব্যারিটন কণ্ঠে এই শব্দগুলো শুনে বৈঠকে উপস্থিত সবাই একেবারে থ। পরে এক সাক্ষাৎকারে স্যাম মানিকশ বলেছিলেন তার সেই কথা শুনে ইন্দিরা গান্ধীর মুখ রাগে থমথম করছিল। कैबिनेट 4 बजे फिर मिलेगी। चीफ, आप रुके, मुझे आपसे कुछ बात करनी है। मैडम प्रधानमंत्री, इससे पहले कि आप कुछ कहे, मैं मानसिक और शारीरिक सेहत के आधार पर अपना इस्तीफा दे सकता हूं। आप बैठिए सैम। क्या जो बातें आपने कही हैं वो बिल्कुल सही हैं? आपको सच बताना मेरी ड्यूटी है। मेरा काम है जीतने के लिए लड़ना, हारने के लिए नहीं। ऑल राइट सैम, आप जानते हैं मैं क्या चाहती हूं। अब आप ही बताइए, आप कब तक तैयार होंगे? वॉर यस, बट नॉट नाउ। मैं अभी आपको कुछ भी नहीं बता सकता, लेकिन मैं आपको गारंटी दे सकता हूं
कि अगर आपने प्लानिंग और तैयारी के लिए पूरा वक्त दिया तो 100% हमारी जीत होगी। 25 এপ্রিলের এই বৈঠকেই স্পষ্ট হয়ে যায় পশ্চিম পাকিস্তান যে অত্যাচার পূর্ব পাকিস্তানে শুরু করেছে তা নিয়ে আর চুপ করে বসে থাকবে না ভারত। তবে একই সঙ্গে এটাও স্পষ্ট হয়ে যায় যে ভারতীয় সেনা তখনও যুদ্ধের জন্য প্রস্তুত নয়। আর তাই যে প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হলো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হবে কবে। हमारा बंगाली मरना जानता है, लेकिन अत्याचारी शासन के सामने झुकना नहीं जानता। ये चाहे कितना भी खौफनाक क्यों ना हो। जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला, जय बांग्ला। পূর্ব পাকিস্তানের পরিস্থিতি তখন রক্তাক্ত। বাংলাভাষী অধ্যুষিত পূর্ব পাকিস্তানের বাসিন্দাদের মধ্যে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভের আগুন আগ্নেয়গিরিতে পরিণত হচ্ছিল। আর সেই প্রতিবাদ, সেই ক্ষোভের প্রতীক হয়ে উঠলেন এক বঙ্গ সন্তান, শেখ মুজিবুর রহমান। প্রতিবাদের হাওয়া তখন ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া শুধু সময়ের অপেক্ষা। পাকিস্তানের ক্ষমতায় তখন জেনারেল ইয়াহিয়া খান। এমন সময় জেলবন্দি করা হলো মুজিবকে। ততদিনে অবশ্য বঙ্গবন্ধুর সেই বিখ্যাত স্লোগান গোটা পূর্ব পাকিস্তানে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, জয় বাংলা। মুজিবুর রহমানের জনপ্রিয়তা তখন এতটাই যে 1970 সালের ডিসেম্বর মাসে মাত্র দুটো বাদে পূর্ব পাকিস্তানের সবকটা আসনে জয়ী হয় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। 1970 সালের 9 ডিসেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় খবর বেরিয়েছিল মুজিবুরের জয় জয়কার, গণপরিষদে গরিষ্ঠ দল আওয়ামী লীগ। এই বিপুল জয়ের ফলে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল। অর্থাৎ পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম হওয়া উচিত ছিল মুজিবুর রহমান। কিন্তু হলো ঠিক উল্টোটা। ফের বঞ্চিত হলো পূর্ব পাকিস্তান, আর দাপট দেখালো সেই পশ্চিম পাকিস্তান। ইয়াহিয়া খান এবং জুলফিকার আলী ভুট্টো জুটি আওয়ামী লীগকে সরকার গড়ার ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত করল। আর ক্ষুব্ধ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ পশ্চিম পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করলেন, সরাসরি। আর এখান থেকেই পাকিস্তান ভাগের সূত্রপাত। আমরা এই বিষয়ে কথা বলে নেব রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর সঙ্গে। সব্যসাচী বাবু, সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ওই পশ্চিম পাকিস্তানের শীর্ষ কর্তারা সেদিন কোন যুক্তিতে মুজিবুর রহমানের আওয়ামী লীগকে সরকার করতে দেয়নি? অ্যালিবাইটা ঠিক কী ছিল? এবারে যদি আওয়ামী লীগকে, শেখ মুজিবকে সরকার গড়তে দেওয়া হতো তাহলে ক্ষমতার ভরকেন্দ্র কিন্তু পশ্চিম পাকিস্তানে থাকে না, এবং যেটা পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি এবং উর্দুভাষী মানুষদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। তা যেহেতু ছিল না, তার ফলে পাকিস্তানের বিভাজন এবং শেখ মুজিবের প্রধানমন্ত্রী না হওয়া দুটোই কার্যত অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। মুজিব সমর্থকেরা রাস্তায় নেমে পড়লেন, আর এতেই ক্ষিপ্ত ইয়াহিয়া খান বাঙালিদের চরম শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। 1971 সালের 25শে মার্চ আন্দোলনকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ল পাকিস্তানি ফৌজ। বাংলাদেশের ইতিহাসে যা কাল রাত হিসেবে পরিচিত। রাতের অন্ধকারে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র পাক সেনা। সারা রাত ধরে চলেছিল হত্যাযজ্ঞ। On the night of the 25th March, which was the first day, a special attack was made on the university and over 300 people, students, faculty members and others were killed. সেই সময় ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেল আর্চার কেন্ট ব্লাড ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের দুর্দশার তথ্য জোগাড় করতে শুরু করেন। দিনের পর দিন সেই হাড় হিম করা তথ্য তিনি পাঠাতেন ওয়াশিংটনে। কিন্তু পাক প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের পরম বন্ধু মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কিংবা তাঁর নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার সব জেনে শুনেও চোখ বন্ধ করে বসেছিলেন।
উল্টে তারা অস্ত্রশস্ত্র দিয়ে পাকিস্তানকে সাহায্য করছিলেন। শেষ পর্যন্ত মার্কিন কূটনীতিবিদ আর্চার ব্লাড তার জোগাড় করা তথ্য প্রতিবেদনের আকারে তৈরি করতে শুরু করেন। সবার প্রথমে তিনি বাংলাদেশে পাকিস্তানি সেনার হত্যাকাণ্ডকে সিলেক্টিভ জেনোসাইড আখ্যা দিয়েছিলেন, আর নিজের সরকারের চোখে চোখ রেখে তার পাঠানো টেলিগ্রাম ঐতিহাসিকভাবে পরিচিত দ্য ব্ল্যাক টেলিগ্রাম নামে। सबसे पहले मैंने देखा था कि बांग्लादेश में कितना नुकसान हुआ था। ढाका में मैंने देखा कि इमारत को कितना नुकसान हुआ। जब मैं बाहर गया पश्चिम की तरफ में, मैंने देखा कि जब आप रास्ता चलते थे मैं देख सकते थे कि हर गांव जो था उसमें आग जलाया। मैंने देखा था कि लोग तो बहुत डरते थे, मुझसे को किसी से बात करने के लिए नहीं था, सब लोग घर में रहता है, बाहर बहुत कम आते थे। পূর্ব পাকিস্তানে শুরু হয়েছিল জেনোসাইড, গণহত্যা। মহিলা, শিশু কাউকে ছাড়া হয়নি সেদিন। হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। 1971 সালের 29শে মার্চ আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় ব্যানার হেডলাইন হয়েছিল, শহরে শহরে খুনি জামানার কবর, অবশেষে ইয়াহিয়া ফৌজের দোসর নৌবহর। আর পাক সেনার জুলুম থেকে বাঁচতে কাতারে কাতারে শরণার্থী সীমান্ত পেরিয়ে তখন ভারতে আশ্রয় নিতে শুরু করে। আর এই শরণার্থীদের স্রোত দিনে দিনে চাপ বাড়াচ্ছিল ইন্দিরা গান্ধীর ওপর। কিন্তু তিনিই বা কী করবেন? পরিস্থিতি যেন শাঁখের করার। একদিকে লক্ষ লক্ষ শরণার্থীকে জোর করে আটকানোটা চূড়ান্ত অমানবিক, আবার চাপ নেয়ার মতো আর্থিক ক্ষমতাই বা তখন কোথায় ভারতে? এই পরিস্থিতিতে 1971 সালের মে মাসে ইন্দিরা গান্ধী নিজে শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করেন এবং নির্দেশ দেন বিপদগ্রস্ত মানুষের সাহায্যার্থে যা যা প্রয়োজন তা যেন করা হয়। বেতার ভাষণ থেকেও স্পষ্ট হয় এই অসহায় দুর্গতদের প্রতি ভারতের মনোভাব। आप अन्याय और अत्याचार से बचने के लिए अपने देश को छोड़ के हमारे देश आए हैं, लेकिन अन्याय और अत्याचार दूर तब होगा जब लोग वहीं रह के उससे लड़ें। हमारा देश गरीब है, लेकिन तब भी जब कोई कठिनाई में होता है तो हमारे सब लोग चाहे कितने ही गरीब हों उनकी सहायता करने को तैयार हो जाते हैं। इसीलिए जितना हमसे हो सकता है वो हम करने की कोशिश करेंगे। 1971 সালের 24শে মে সংসদে বয়ান দিয়ে গোটা পৃথিবীর কাছে ভারতের অবস্থান একেবারে স্পষ্ট করে দেন ইন্দিরা গান্ধী। भारत पाकिस्तान के आंतरिक मामलों में हस्तक्षेप नहीं करना चाहता है। हमने पिछले 23 सालों या इससे भी अधिक समय तक ऐसा नहीं किया है। हालांकि पाकिस्तान ने ऐसा संयम नहीं रखा है। आज जिसे पाकिस्तान की आंतरिक समस्या कहा जा रहा है वो भारत की भी आंतरिक समस्या बन गया है। इसलिए हम पाकिस्तान को यह कहने के हकदार हैं कि आंतरिक मामलों के नाम पर जो कार्रवाई की जा रही है उसे तत्काल बंद कर दिया जाए। ये कार्रवाई हमारे लाखों नागरिकों की शांति और क्षेत्र की स्थिरता के प्रतिकूल है। पाकिस्तान को इसकी अनुमति नहीं दी जा सकती। ইন্দিরা গান্ধী স্পষ্ট বুঝিয়ে দেন যে পাকিস্তান পূর্ব বাংলায় হাজার হাজার মানুষকে হত্যা করবে, আর এপারে বসে ভারত সেটা দেখেও চোখ বন্ধ করে থাকবে, সেটা হবে না। পাকিস্তানকে জবাব দেয়া হবেই। শুধুমাত্র কবে আর কিভাবে, ব্যাস এই প্রশ্নের উত্তরটুকু বাকি ছিল। আর সেটাই আপনাদের দেখাবো ভারত কথার পরের পর্বে। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনা ট্যাঙ্ক নিয়ে হামলা চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এক রাতেই 7000 মৃত্যু। अगर अमेरिका की सरकार हालात को काबू में नहीं ला सकते तो मुझे इनसे कहना पड़ेगा कुछ करने के लिए। ইন্দিরা গান্ধীও হাত গুটিয়ে বসে থাকার পাত্রী ছিলেন না। স্যাম মানিকশ কলকাতায় অবস্থিত ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডকে টপ সিক্রেট নোট পাঠান। নির্দেশ পাওয়া মাত্র শুরু হয়ে যায় কাজ। এই বাহিনীর নাম দেয়া হয় মুক্তি বাহিনী। আর এই মুক্তি বাহিনীর সদস্যদের কাজ ছিল মূলত গেরিলা যুদ্ধটা চালিয়ে যাওয়া।
নভেম্বরের শেষ সপ্তাহে হঠাৎই পাকিস্তানের বিমান ভারতের আকাশসীমা লঙ্ঘন করতে শুরু করে। পাল্টা চরম হুঁশিয়ারি দেয় ভারত। If there is a war, there is a war. দিল্লিতে তখন ব্ল্যাকআউট। মাঝরাত পেরিয়ে যাওয়ার পর অল ইন্ডিয়া রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইন্দিরা। विजयी भारत की जनता की, भारत की बहादुर सेना की होगी। ভারতীয় সেনা খুব দ্রুত পূর্ব পাকিস্তানে ঢুকে একের পর এক এলাকা দখল করতে শুরু করে। कल सुबह का नाश्ता लोंगावाला में होगा, दोपहर का खाना रामगढ़ में खाएंगे और रात का खाना जैसलमेर में होगा। মেজর কুলদীপ সিং চাঁদপুরি 23 পাঞ্জাব রেজিমেন্টে 83 জন জওয়ানকে নিয়ে ওই লঙ্গেওয়ালা পোস্টে মোতায়েন ছিলেন। তখনই ক্যাপ্টেন ধরমবীর খবর দেন পাকিস্তানি ট্যাঙ্ক রেজিমেন্ট সীমান্ত পেরিয়ে তাদের দিকে এগোচ্ছে। কিন্তু এরপর কি হলো? কিভাবে করাচি পোর্ট একেবারে ছারখার করে দিয়েছিল ভারতীয় নৌবাহিনী? কিভাবে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের 90,000 সেনা? কিভাবে পাকিস্তানের একটা হাত চিরতরে কেটে ফেলে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী?